প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম আলো বন্ধু সভার লেখালেখি বিষয়ক কর্মশালার বিশেষ আয়োজনে আমরা গত শুক্রবার গল্প বিষয়ে কবি ও কথা সাহিত্যিক আনিসুল হক স্যারের ক্লাস করেছি। ক্লাসেও প্রশ্নোত্তর পর্ব ছিল এবং স্যার আমাদেরকে জানিয়েছিলেন যে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই বিষয়েও স্যার উত্তর দেবেন। আমরা বন্ধুদের সেই প্রশ্নগুলো নিয়েই এখন স্যারের সঙ্গে কথা বলবো। আমি স্যারকে বন্ধু সভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে আবারও সময় দেওয়ার জন্য। সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রশ্নটি করেছেন ময়মনসিংহ বন্ধু সভার বন্ধু মোহাম্মদ আবুল বাশার। গল্পের চরিত্র, প্লট ও ভাষা তিনটির মধ্যে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কেন? তিনটাই সমান গুরুত্বপূর্ণ। ভাষা সুন্দর না হলে তো হবেই না, প্লট তো একটা লাগবে, যে আমি একটা গল্প কি বলে কোথায় নিয়ে গেলাম। আর যখন এই গল্পের একটা প্লট থাকবে, মানে আমি কিছু একটা তো বলতে চাচ্ছি, এই ঘটেছে, এরকম ঘটবে, সেটা কে ঘটাবে? কোনো না কোনো চরিত্র। সেই চরিত্র মানুষ হতে পারে, প্রজাপতি হতে পারে। একটা পিঁপড়ার গল্প নিয়ে পিপলি বেগম, খুব সুন্দর বই আছে হুমায়ুন আহমেদের, সেটা কোনো ব্যাপার না। কোনো চরিত্র ছাড়াও অনেক সময় গল্প হয়, একদম চরিত্র ছাড়া বোধহয় হয় না। কাজেই তিনটাই সমান ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় প্রশ্নটি করেছেন উজ্জ্বল মুৎসুদি, সিনিয়র প্রভাষক, অর্থনীতি বিভাগ, রাজস্থলী সরকারি কলেজ। নিজের লেখা গল্প মানসম্মত হলো কি না কিভাবে বুঝতে পারবো? নিজের লেখা গল্প মানসম্পন্ন হলো কিনা এটা বোঝা খুব কঠিন। সাধারণত লেখকরা মনে করেন যে কিছুই হয় নাই, উল্টোটাও হয়। যেহেতু কিছুই হয় না মনে হয়, তখন মনে হয় কি এইটা পৃথিবীর শ্রেষ্ঠ গল্প হয়েছে। তো এটা প্রচুর পড়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা হবে, এবং লিখতে লিখতে নিজেরও যেমন অভ্যাস হয়ে যাবে, চর্চার মধ্যে এসে যাবে, তেমনি লিখতে লিখতে কনফিডেন্সও আসবে যে এটা হয়তো ভালো হয়েছে। তারপরের উপায় হচ্ছে, এটা বঙ্কিমচন্দ্র উপদেশ দিয়েছেন, লিখেই প্রকাশ করবেন না, অন্তত 6 মাস ফেলে রাখবে। কাজে সেটা করে দেখতে পারেন। আর একটা হচ্ছে বন্ধু বান্ধবদেরকে পড়ে শোনানো। একটা 5-6 জন যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদেরকে পড়তে বললেন, তারা যদি পড়ে বলে ভালো। আর এখন তো সহজ উপায় হচ্ছে ফেসবুকে দেওয়া। ফেসবুকে দিলে অবশ্য সাধারণত সস্তা জিনিসই বেশি লাইক পাবে, সেই দিকে একটা বিপদ আছে। কাজে ফেসবুকে লাইক বেশি হলেই ভালো গল্প এটা নাও হতে পারে। এটার কোনো উপায় নাই। এটা আপনি যাকে বিশ্বাস করেন তাকে দিয়ে পড়িয়ে আপনি মত নিতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই। পরের প্রশ্নটি করেছেন মুমতাহিনা পৌশি। তার প্রশ্ন, ছোট গল্প কি উপন্যাসে পরিণত করা সম্ভব? ছোট গল্পকে উপন্যাসে পরিণত করার দরকার কি? কিন্তু আমি অনেকবার করেছি। যেমন আমার যে স্বপ্ন দেখতে জানতো না, এটা না, বৃষ্টিবন্ধু, এই উপন্যাসটা আসলে একটা গল্প ছিল। রেইন গেস্টটি আসেনি এখনো। এরকম আমি একটা কলাম লিখেছিলাম, ঈদের লাল জামা, ওইটাকে আমি পরে নালপ্রিয়ার নামে একটা নাটক করেছিলাম, ওইটাকেই আবার নিধুয়া পাথার নামে একটা উপন্যাস করেছি। তো গল্প তো তাৎক্ষণিক, গল্পে একটা চরিত্র, দুইটা চরিত্রের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো সেটা দিয়েই হয়। কিন্তু উপন্যাস তাৎক্ষণিক একটা, উপন্যাসের সময়ের অনেক বড় হবে এবং চরিত্রগুলির পরিণতি বলতে হবে। যেমন আমার ফাঁদ উপন্যাসটা, এটা কিন্তু 1 সেকেন্ডের গল্প। মানে একটা লোক 10 তলা থেকে রওনা দিল আর পড়ে যাচ্ছে, নিচতলে গিয়ে পড়ে গেল, তাহলে কতক্ষণ লাগছে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। কিন্তু ওই চরিত্রগুলির প্রত্যেকটার বর্ণনার মধ্য দিয়ে গল্পটা দাঁড়িয়ে, মানে উপন্যাসটা দাঁড়ানোর চেষ্টা করে। আবার ওই চরিত্রগুলোর পরিণতিও আমি কিন্তু বলেছি, যে 10 তলায় 10টা চরিত্র দেখা গেল, ওদের কার জীবনে কি ঘটলো এটাও বলার চেষ্টা করেছি। অর্থাৎ ছোট গল্প শেষ না হইয়াও হইল না, শেষ হতে পারে, কিন্তু উপন্যাসে শেষ করতে হবে। ধন্যবাদ স্যার। এই প্রশ্নটি করেছেন যুক্তরাষ্ট্র থেকে সোহম সাহা। বিদেশে নতুন লেখকদের জন্য প্রকাশনার একটি সুস্পষ্ট পথ আছে। সেলফ পাবলিশিং, সাহিত্য এজেন্ট কিংবা প্রকাশকের কাছে সরাসরি পাণ্ডুলিপি পাঠানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে নতুন বা এখনো পরিচিত নন এমন লেখকদের জন্য এর সমতুল্য বাস্তবসম্মত পথ কি? বিদেশে প্রকাশনা খুবই কঠিন। প্রথমত এজেন্টের কাছে যেতে হয়। এজেন্ট ধরাটা, এজেন্ট কিভাবে পাবেন এই নিয়ে 500 পৃষ্ঠার বই আছে এবং শত শত ঠিকানা দেওয়া আছে। ওই এজেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায় না। করার পরে ওই এজেন্ট আবার যদি তার স্ক্রিপ্টটা মনোনীত হয়, তখন সে আবার পাবলিশারকে সাবমিট করে, পাবলিশার আবার এটা বাছাই টাছাই করে। প্রায় 3 বছর লাগে একটা বই প্রকাশ করতে, এটা কিন্তু মনোনীত হওয়ার পরে। আচ্ছা, আর সেলফ পাবলিশিং সবসময় সোজা। বিদেশেও এরকম প্রতিষ্ঠান আছে, টাকা দিলেই তারা বই বের করে দেয়। কিছু কিছু প্রতারক প্রতিষ্ঠান আছে, প্রতারক না, ব্যবসায়ী, যে আপনাকে বললো যে আপনি $1000 দেন, আপনাকে আমি এতটা বই ছাপিয়ে দিলাম।
তো ওইভাবে আসলে কোথাও পৌঁছানো যায় না। অ্যামাজনেও সেলফ পাবলিশিংয়ের জায়গা আছে, কিন্তু বাংলাদেশে কোনো সিস্টেম নাই। বাংলাদেশে কোনো প্রকাশকের ওয়েবসাইটে গিয়ে দেখবেন না যে আপনার পাণ্ডুলিপি জমা দেওয়ার জন্য এই ইমেলটা দেওয়া আছে, নাই। এগুলি সব আপনাকে প্রথমে পত্রপত্রিকায় লিখে খ্যাতিমান হতে হবে, অথবা ফেসবুকে লিখে খ্যাতিমান হতে হবে, আপনার অনেক ফলোয়ার থাকতে হবে, অথবা আপনাকে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় হতে হবে, বিখ্যাত হবেন, মানে বিখ্যাত একটা আমলা, বিখ্যাত রাজনীতিবিদ, তারপরে আপনার বই প্রকাশিত হবে। আর ভালো লিখলে কোনো না কোনো সম্পাদক, পত্রিকার সম্পাদক আপনাকে পছন্দ করবেই, এবং তখন আপনার লেখা প্রকাশিত হবেই, তখন আপনার অনেক পাঠক জুটবেই, এবং তখন আপনার প্রকাশক জুটবেই। কাজেই আপনি ভালো লিখে সম্পাদকদের কাছে পাঠাতে থাকেন, পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার চেষ্টা করেন। আচ্ছা স্যার, পরের প্রশ্নটা করেছেন রাশেদুল ইসলাম। তার প্রশ্ন হচ্ছে, নতুন লেখকদের সবচেয়ে সাধারণ ভুলগুলো কি? নতুন লেখকদের প্রধান সাধারণ ভুল বলে কিছু নেই, এটা সবারই হয়েছে। যেমন জীবনানন্দ দাশের প্রথম কবিতার বইটা অত ভালো না, রবীন্দ্রনাথের প্রথম কবিতার বইটা অত ভালো না, কিন্তু আমরা সবসময় মনে করি যে আমি যেটা লিখেছি এটা পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছে। এই অহংকার ছাড়া আমি লিখতামও না। আমি যা লিখেছি এটা অন্য কেউ লেখেনি, এই জন্যই আমি লিখছি। সেই অহংকার থাকা, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ক্রমাগতভাবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সেই জন্য সবচেয়ে ভালো বইগুলো পড়তে হবে, সবচাইতে ভালো লেখকদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। জি স্যার। স্যার, এই প্রশ্নটি করেছেন অনন্যা শামসি। তার প্রশ্ন হচ্ছে, কোনো গল্প খুব দ্রুত এগোচ্ছে বা অপ্রয়োজনীয়ভাবে ধীর হয়ে যাচ্ছে কিনা, এটা বোঝার কৌশল কি? এটা বোঝার দরকার কি? আপনি একটা গল্প ভাবলেন যে আমি এটা লিখবো, আপনি লেখার সময় সবচেয়ে সুন্দর করে লিখবেন, বর্ণনাটা সবচেয়ে সুন্দর করে দিবেন, বাক্যগুলি সবচেয়ে সুন্দর করবেন, সংলাপগুলো সবচেয়ে সুন্দর করে লিখবেন। তাতে ওই গল্পটা ধীর হলো নাকি তাড়াতাড়ি হলো কিছু যায় আসে না। স্যার, এর পরের প্রশ্নটি যৌথভাবে দুজন একই প্রশ্ন করেছেন, মোহাম্মদ সোহেল আরমান ও বিপাশা জান্নাতুল। তাদের প্রশ্ন হচ্ছে, জনপ্রিয় অনেক লেখক যাদের লেখা মানুষ একসময় খুব পড়তেন, হঠাৎ একটা সময় দেখা যায় ওনারা লিখছেন না, এটা কেন হয়? রাইটার্স ব্লকের কারণে? আপনি কখনো রাইটার্স ব্লকের মধ্যে পড়েছেন? পড়লে কিভাবে কাটিয়ে ওঠেন? রাইটার্স ব্লক তো হয়ই, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লেখক বা বলবো যেমন নাট্যকার দেখবেন যে এখন আর লেখে না। এটার কারণটা হচ্ছে লেখালেখি হচ্ছে যৌবনের। আমি যখন তরুণ ছিলাম তখন আমি কবিতা লিখতাম, আমার প্রথম বইটা বের হবে, প্রথম লেখা প্রকাশিত হবে, প্রথম কবিতা ঢাকার কোনো পত্রিকায় প্রকাশিত হবে, এই জন্য তো আমি উত্তেজিত ছিলাম। তারপরে যখন ঢাকায় আমার পত্রিকায় প্রকাশিত হলো তো হয়ে গেল, তারপরে বই বের হয় না, বই বের হলো, হয়ে গেল, তারপরে উপন্যাস বের করতে হবে, টেলিভিশনে নাটক করতে হবে, সিনেমার স্ক্রিপ্ট করতে হবে, সবই তো করে ফেলেছি। এখন তো আমার জয় করার কোনো জায়গা নাই, আমি এখন আর কি জয় করব? তারপরে যখন যৌবন থাকে না তখন মানুষের এক ধরনের ক্লান্তি আসে, আর মনে হয় যে সবকিছু অর্থহীন, লিখে কি হয়, কিচ্ছু হয় না। সেই জন্যে দেখবেন যে এই যে মামুনুর রশিদ, ওনার মতন বড় নাট্যকার আর কি নাটক লেখে না, বা আমি তো অনেকদিন আর নাটক লিখি না, আমি অনেকদিন উপন্যাসও লিখি না। এটা হতে পারে, মানুষের জীবনে এটা হয়, মোটিভেশন থাকে। যেমন রবীন্দ্রনাথ ক্রমাগতভাবে লিখে গেছেন, তার অনেক মোটিভেশন ছিল হয়তো। হুমায়ুন আহমেদ লিখে গেছেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত লিখেছেন। সৈয়দ শামসুল হক মৃত্যুর সজ্জাতেও লিখেছেন। এরা বড় লেখক পারে, কিন্তু রাইটার্স ব্লক হয় সেটা খুব গুরুত্বপূর্ণ না। প্রথম কথা, ভিতর থেকে লেখার তাগিদই আসে না, কেন লিখবো? স্যার, এর পরের প্রশ্নটি করেছেন ইমতিহান আলম। তিনি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের শিক্ষার্থী। তার প্রশ্ন, গল্পের শুরুর অংশটি কি সরাসরি চরিত্রের সংলাপ বা কোনো নাটকীয় পরিস্থিতির মাধ্যমে শুরু করাটা বেশি কার্যকর, নাকি পরিবেশের ধীরে স্থির বর্ণনা দিয়ে? এটা কোনো বিধিবদ্ধ নিয়ম নাই। ওই যে বলেছিলাম না যে ছুটি গল্পের প্রথম শুরু হলো যে বালক দিকের সর্দার ফটিকচন্দ্রের মাথায় আজকে একটা নতুন ভাবের উদয় হলো, ঠিক আছে? এটা যেমন একটা গল্পের শুরু হতে পারে, আবার একটা গল্পের শুরু এমন হতে পারে যে তুমি আজকে এমন একটা কাণ্ড করেছো, তোমাকে খুন করা ছাড়া আমার আর কোনো উপায়ই রইল না। লোকটা একটা রিভলভার হাতে ঘোরাতে ঘোরাতে আমাকে বলল। এই লাইনটা যদি আমি শুরু করি, সংলাপ দিয়ে শুরু করলাম, তখন পাঠক স্বভাবতই ভাববে যে কি হয়, খুনটা কি সে আসলে করবে কি করবে না, দেখি না। তো দুটোই হতে পারে। সুন্দরভাবে একটা পরিবেশের বর্ণনা,
যে একটা বিশাল প্রান্তর ঘাসের মধ্যে শিশির মুক্তোর মতো ঝরছে, দূরে আকাশে নানা রঙের মেঘ খেলা করছে, পাতায় পাতায় ভোরের আলো পড়ে কি বলে একটা বাহারি বর্ণালীর সৃষ্টি করেছে। এইভাবে বর্ণনা করেও যদি কেউ শুরু করে কিছুক্ষণ পরে চরিত্রের মধ্যে আসে, কোনো অসুবিধা নাই, সবকিছুই শুদ্ধ। স্যার, এই প্রশ্নটা করেছেন আমাদের একজন ছোট্ট বন্ধু, তার বয়স 13 বছর, তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়েন। তিনি জানিয়েছেন লেখক হয় তার স্বপ্ন, এবং তিনি আপনার কাছে পরামর্শ চেয়েছেন যে কিভাবে তিনি তার এই লেখক হওয়ার যাত্রা শুরুটা করবেন। লেখক হতে গেলে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। পড়ার পরে এখন যে বয়স, সেই বয়সের উপযোগী লেখা লিখতে হবে। আমি একটা কথা বলি, এটা অনেকের পছন্দ হবে না, সেটা হচ্ছে এই ক্লাস 6-এ ম্যাট্রিক পরীক্ষার পর অনেকে ভাবে যে আমি তো একটা উপন্যাস লিখে ফেলেছি। অনেকে আছে 3-4টা, হয়তো ক্লাস 8-এর ছাত্র 3-4টা উপন্যাস লিখে ফেলেছে, এগুলি বাংলায় লেখে, ইংরেজিতে লেখে, তারপর ওর বাবা মা শখ করে এগুলি বই বের করে দেয়। শৈশব অবস্থায় বই বের করা উচিত না। বই বের করতে হবে যখন সে পরিণত হবে, মানে কমপক্ষে 20-22 বছর হওয়ার আগে কারো বই বের করা উচিত না। স্যার, এই প্রশ্নটি করেছেন মাহমুদা মৌ। তার প্রশ্ন হচ্ছে গল্পের কথক নির্বাচন প্রসঙ্গে তিনি আসলে জানতে চেয়েছেন। গল্পের কথক তো আমি হতে পারি, গল্পের পাঠক আবার কথক আবার তৃতীয় একজন লোক হতে পারেন, যিনি সবার অন্তরের খবর রাখেন। আমরা কিন্তু মনের কথাও বলি। আমি করে লিখলে হবে কি, অন্যের মনের কথা বলা যাবে না। যেমন আমি এখন ক্যামেরার সামনে বসে আছি, ক্যামেরা চালাচ্ছেন বন্ধু সাকিব, তিনি মনে মনে ভাবছেন আনিসুল হক এত ধীর গতিতে কথা বলছে কেন, এটা আমি বলতে পারবো না, কারণ তিনি মনে মনে কি ভাবছেন এটা তো আমাকে বলেন নাই। কিন্তু আমি যদি বলি আনিসুল হক এবং সৌমেন্দ্র ক্যামেরার সামনে বসে আছে, ওইখানে সাকিব বসে আছে ক্যামেরার পেছনে, সাকিব ভাবছে যে লোক দুটো এত ঢিলা কথা বলে কেন, এটা বলতে পারবো। ঠিক আছে, এই প্রশ্ন উত্তর শেষ। এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ শরীফুর রহমান। তার প্রশ্ন হচ্ছে বাস্তব ঘটনা থেকে গল্প লেখার কোনো বিশেষ পদ্ধতি কি আছে? কোনো পদ্ধতি নেই। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি করেছেন শান্তিনগর, ঢাকা থেকে মুরাদ। তার প্রশ্ন, গল্পে পরিবেশ, প্রকৃতি, পরিস্থিতির বিবরণ দেওয়ার কৌশল কি? এটা কি সংক্ষিপ্ত হবে, নাকি নাতিদীর্ঘ হবে, নাকি দীর্ঘ হবে? এটা সংক্ষিপ্ত হবে না, নাতিদীর্ঘ হতে পারে, কিন্তু দীর্ঘ হওয়া ভালো। কিন্তু ওই বর্ণনাটা নিজেই ইন্টারেস্টিং হতে হবে। বর্ণনাটা যদি বোরিং হয়ে যায় তাহলে খুবই সেটা কঠিন হয়ে যায়। কিন্তু বর্ণনাই সাহিত্য। একটা ভালো লেখক আর একটা খারাপ লেখকের, মানে একই গল্প আমি বলে দিলাম যে এই ঘটনায় 3টা ঘটনা ঘটবে, একটা ছেলে এবং একটা মেয়ের দেখা হবে, ছেলেটা মেয়েটার মোবাইলটা ভুল করে নিয়ে চলে যাবে, পরে ওই এই মোবাইলটা কার, ওই লোকটাকে কিভাবে খুঁজে পাবো এই নিয়ে তারা গবেষণা করবে। ফাইনালি ছেলেটা এবং মেয়েটার আবার দেখা হবে, তারা মোবাইলটা ফেরত দেবে এবং তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হবে। কিন্তু যখন জানতে পারবে যে মেয়েটার আসলে এটা বিয়ের 3 দিন আগের ঘটনা, তখন আর প্রেমটা হবে না। এটাই কাহিনী। কিন্তু এটা আমি লিখলে একরকম হবে, আপনি লিখলে একরকম হবে, এবং এটা বিশ্বাসযোগ্য একটা ছবি হতে হয়। ওই জন্যে পাত্র পাত্রী কোথায় তাদের এটা হচ্ছে সেই ঘরটার বর্ণনা, এবং এগুলো নিয়ে বহু কথা আছে, যে কোন ফার্নিচার, এমনকি একটা শার্ট পরে থাকলে এই শার্টটা কোন কোম্পানির, এগুলি পর্যন্ত লেখকরা বলে দেন। কাজে বর্ণনাটা যত ডিটেল হবে তত ভালো। হ্যাঁ স্যার, পরের প্রশ্নটি করেছেন সুদীপ্ত কুমার দাস। তিনি জানতে চেয়েছেন গল্পে চমক আনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়? চমক তো চমকই, এটা বিষয় দিয়ে হয় না। এটা সাধারণত কেউ কেউ প্রতিভাবান থাকেন, তারা অটোমেটিক লিখে ফেলতে পারেন। তারা এটা বড় লেখকরা এগুলির মাস্টার। এর মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ, এই 2জনটা নাম বলা যায়, যারা গল্পের মধ্যে চমক দেখাতে পারেন। তো এটা সারপ্রাইজিং কি হবে, থার্ড একটা কিছু ঘটবে, এইটা সারপ্রাইজ খুব বড় এলিমেন্ট। পরের বাক্যটা আমি যেন অনুমান করতে না পারি, পরের সংলাপটা যেন আমি অনুমান করতে না পারি। স্যার, তাহসিনা ফেরদৌসী নামে আমাদের একজন বন্ধু, তিনি একটা পরামর্শ চেয়েছেন। তিনি লেখার সময় যে সমস্যা অনুভব করেন সে সমস্যা উল্লেখ করে, গল্প লেখার ক্ষেত্রে আমার সমস্যা হলো প্লট থেকে বিচ্যুত হয়ে যাওয়া এবং চরিত্র দাঁড় করাতে পারলেও তাদের মধ্যে ফ্লো বা ইন্টারাকশন বজায় রাখতে না পারা, ফলে গল্পটা সুন্দরভাবে শেষ হয় না। এর জন্য কি করতে পারি? প্লট থেকে বিচ্ছিন্ন হয়ে কোথায় যাবেন? যা লিখবেন সেটাই তো প্লট। তবে আমার মনে হয় যে বারবার লিখে দেখা যেতে পারে। আর উনি এটার সমাধান হচ্ছে, উনি প্রথমে গল্পটা তো ভেবেছেন, ওই গল্পটা উনি 6, 7, 8 লাইনে বা 10 লাইনে
তার বন্ধুকে বলবেন যে আমি একটা গল্প লিখবো, তাতে এই এই জিনিস ঘটবে। ওটা যদি আগে উনি বন্ধুকে বলে নেন, তাহলে ওনার গল্প প্লট থেকে চ্যুত হবে না। স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই প্রশ্নটি করেছেন শেখ মহিউদ্দিন। তিনি জানতে চেয়েছেন গল্প লেখার ক্ষেত্রে শব্দের পরিমাণের কোনো বাধ্যবাধকতা আছে কিনা। না, একদমই নাই। আমরা জানি যে 2 বাক্যের গল্প আছে, আবার 30,000 শব্দের গল্প আছে। বাংলাদেশে কিন্তু আমরা যেগুলি উপন্যাস লিখি এগুলি 15-20,000 শব্দের হয়, কাজেই 30,000 শব্দের ছোট গল্প আছে। আপনি রবীন্দ্রনাথের গল্প করছেই দেখেন, অনেক বড় বড় গল্প আছে। স্যার, আমরা একেবারে শেষ প্রান্তে। আমি আপনাকে বন্ধুসভার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বন্ধুদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। এবং সব শেষে আপনার কাছে জানতে চাই এবং আপনার এই কথার মধ্য দিয়ে আমরা আমাদের এই আয়োজন শেষ করব। একজন নতুন লেখক কখন মনে করবেন তার বই প্রকাশের দিকে যাওয়া উচিত? এখন, যখন লিখতে লিখতে তার নাম হবে, যখন প্রকাশক তার কাছ থেকে বই চাইবে, অথবা তিনি কোনো বড় পুরস্কার পাবেন, অথবা সাহিত্য বোঝে এমন তার কোনো বন্ধু পরামর্শক তাকে বলবে এখন তোমার সময় হয়েছে বই বের করার। ধন্যবাদ স্যার।